আচ্ছা, বৃত্তের সঞ্চার পথের বিষয়ে আমরা একদমই প্রথম ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম, প্রথম ক্লাসে বলতে কণিকের প্রথম ক্লাসে কিছুটা বলেছিলাম। আর এছাড়া এই সঞ্চার পথের যে চ্যাপ্টার ছিল, অর্থাৎ সরলরেখার ডি নাম্বার চ্যাপ্টারে তোমাদের মনে আছে কিনা আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে কোনো একটা খুঁটিতে একটা ছাগল বাঁধা আছে, হ্যাঁ, তারপর ছাগলের লেজ ধরে দিছো টান, ছাগল ভয়ে কি দৌড়াচ্ছে, আর জায়গাটা যদি স্যাঁতসেঁতে জায়গা হয় বারবার এরকম দৌড়াতে থাকলে তার পায়ের কি একটা দাগ তৈরি হবে, আর যে দাগটা তৈরি হবে সে দাগটা একটা কি ছিল, বৃত্ত। তো আমরা ওই সময় বলেছিলাম এরকম অসংখ্য পায়ের দাগ পাওয়া যাবে বা অনেক বেশি সংখ্যক পায়ের দাগ পাওয়া যাবে। আর অর্থাৎ ছাগল যে দিক দিয়ে হাঁটছে বা দৌড়াইছে, মূলত এই যে ভয়ে পালানোর জন্য যে দৌড়াইছে, এটাই কিন্তু আলটিমেটলি কি অসংখ্য বিন্দু পাওয়া যাবে। আর এই বিন্দুগুলা দিয়ে যে চলার পথটা, বা আমাদের যেমন দেখো এই ছাগল যেখানে বাঁধা ছিল এই খুঁটিটা, এইটা এখান থেকে এইটুকু হচ্ছে দড়ির দৈর্ঘ্য, ধরো আর দৈর্ঘ্যের একটা দড়ি। তারপর ছাগলটা কন্টিনিউয়াসলি দৌড়াচ্ছে ভয়ে পালানোর চেষ্টা করতেছে, বাট বারবার দৌড়ানোর ফলে যে পায়ের যে দাগগুলো তৈরি হয়েছে, এরকম কতগুলো দাগ তৈরি হবে পায়ের, অসংখ্য। আর সেই অসংখ্য দাগগুলোকে বা অসংখ্য বিন্দু পাওয়া যাবে, সেই বিন্দুগুলোকে আমরা একটা সেটের অন্তর্ভুক্ত করি, যে সেটটার নাম পি এক্স, ওয়াই। বা আরো সহজ করে বললে এটা হচ্ছে এই কেন্দ্র হতে মানে একটা স্পেসিফিক একটা বিন্দু, সহজ করে বললে একটা স্পেসিফিক বিন্দু বা স্থির বিন্দু, হ্যাঁ, মানে কোন একটা নির্দিষ্ট বিন্দু, ওটাকে আমরা কিন্তু বলতাম কি স্থির বিন্দু। আর সেই স্থির বিন্দু হতে সর্বদা একটা নির্দিষ্ট দূরত্বে, আর দূরত্বে দেখো তো চারপাশে কি, এখান থেকে চারপাশে আর দূরত্বে কি অসংখ্য বিন্দু পাওয়া যাবে, সেই বিন্দুগুলোর সেটের নাম কি পি এক্স, ওয়াই। এখন এটার নাম দাও ও। এখন খেয়াল করো যে ও আর পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত বলতো, আর। এবার দূরত্বটা একটু দূরত্বের সূত্র অনুযায়ী বের করো। দূরত্বের সূত্র কি, ভুজদ্বয়ের অন্তর্ফল, ভুজ দুটা কি কি, এক্স এবং কত 0, তাহলে ভুজদ্বয়ের অন্তর্ফল এক্স মাইনাস 0 তারপর স্কোয়ার, প্লাস কোটিদ্বয়ের অন্তর্ফল ওয়াই মাইনাস 0 তারপর স্কোয়ার সমান কি বলতো, আর। এবার যদি তুমি এটাকে স্কোয়ার করে ফেলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি বলতো, আর স্কোয়ার। হ্যাঁ, এইটা কিন্তু একটা বৃত্তের সঞ্চার পথ, যে বৃত্তের কেন্দ্র কত বলতো 0 0 এবং ব্যাসার্ধ কত r। কিন্তু কেন্দ্র যে সবসময় মূল বিন্দুতেই হবে বিষয়টা কিন্তু সেরকম নয়, তাই না? কেন্দ্র মূল বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দুতেও কিন্তু হতে পারে। ধরো কেন্দ্র যদি এখানে হয়, তো এটা তো আর যাই হোক কি না 0 0 না, তো এই বিন্দুটারও একটা নাম দেওয়ার দরকার, এটাও তো একটা স্থির বিন্দু। এই বিন্দুটার নাম দিলাম এইচ, কে। এখন এইচ, কে বিন্দু হতে একটা নির্দিষ্ট দূরত্ব, মানে আর দূরত্বে, এই বিন্দু থেকে আর দূরত্বে আবার কয়টা বিন্দু পাবা, চারপাশে অসংখ্য বিন্দু পাবা। সেই বিন্দুগুলোকেও আমরা একটা সেটের অন্তর্ভুক্ত করলাম, যে সেটটার নাম দিলাম এক্স, ওয়াই, কেন্দ্র সি দিলাম। আচ্ছা, তাহলে আবার তুমি কিন্তু লিখতে পারতেছো এই পিসি, পি আর সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, আর। এবার তুমি এদের দূরত্ব বের করো না ভাইয়া। দূরত্ব কেমনে বের করবা, ভুজদ্বয়ের অন্তর্ফল, ভুজ দুটা কি কি, এক্স এবং কত এইচ, তাহলে এক্স মাইনাস এইচ তারপর স্কোয়ার, প্লাস কোটিদ্বয়ের অন্তর্ফল, কোটি দুটা কি কি, ওয়াই এবং কে, ওয়াই মাইনাস কে তারপর স্কোয়ার, এইটা সমান কত বলতো, আর।
এবার যদি এটাকে তুমি আরেক দফায় স্কোয়ার করে দাও, তাহলে দেখো ভাইয়া এটাকে আরেকবার স্কোয়ার করে দিলে, তুমি স্কোয়ার করে দিলে উপর থেকে ছাতাটা উঠে যাবে, এক্স মাইনাস এইচ তারপর স্কোয়ার, ওয়াই মাইনাস কে তারপর স্কোয়ার সমান কি আর স্কোয়ার। ভাইয়া আগের বার যেটা করছিলাম ওটা একটা বৃত্তের সঞ্চার পথ, এবারে এটাও কিন্তু একটা কি বৃত্তের সঞ্চার পথ। তবে খেয়াল করো, আগের বার যে বৃত্তের সঞ্চার পথ ছিল সেখানে কেন্দ্র ছিল মূল বিন্দুতে 0 0 আর ব্যাসার্ধ ছিল আর, আর এবার যে বৃত্তের সঞ্চার পথটা তুমি পাচ্ছ যার কেন্দ্র কত ভাইয়া এইচ কমা কে, তাই না? এবং একটু লিখেই ফেলো, আচ্ছা এটা বৃত্তের আদর্শ সমীকরণ যার কেন্দ্র হচ্ছে এইচ কমা কে এবং ব্যাসার্ধ হচ্ছে কি আর। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের নিঃসন্দেহে মনে থাকার কথা, রিসেন্ট আমরা কণিক করে আসছি, তো কণিকে তোমরা যে কণিকের সাধারণ সমীকরণ পেয়েছিলা সেখানে কিন্তু তোমরা আগে এরকম একটা আদর্শ সমীকরণ বের করেছিলা, তারপর তাকে আমরা কি করেছিলাম স্কোয়ার করেছিলাম, তাই না? স্কোয়ার করে ভেঙে তারপরে কিন্তু আমরা কি সরল সমীকরণ বা সাধারণ সমীকরণ পেয়েছি। তো এখানেও কিন্তু বৃত্তের সমীকরণ দেখতে পাচ্ছ, আদর্শ সমীকরণ। তুমি এখানে স্কোয়ারটাকে ভেঙে দাও, দেখো তুমি যদি স্কোয়ারটাকে ভেঙে দাও, এক্স স্কোয়ার মাইনাস 2hx প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ky প্লাস কে স্কোয়ার সমান কত বলো তো আর স্কোয়ার। ওকে, সমান আর স্কোয়ার। আমরা কি করেছি স্কোয়ারটাকে জাস্ট ভেঙে দিয়েছি। হ্যাঁ, এবার তুমি এটাকে একটু গুছিয়ে লেখো, এক্স স্কোয়ার তারপরে ওয়াই স্কোয়ার লেখো, মাইনাস 2hx লেখো, মাইনাস 2ky লেখো। দেখো এরপর থাকছে এইচ স্কোয়ার, থাকছে কে স্কোয়ার, ওই পাশে আর স্কোয়ারটা এই পাশে আসলে কি মাইনাস আর স্কোয়ার সমান কত 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 2ky প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান কত 0। মানে তুমি এখন যা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ওই একই বৃত্তের সমীকরণ। আমাদের আগের বৃত্তটা ছিল আদর্শ, আমরা এখন যদি এটাকে সরল বলি, আদৌ কি তুমি কি এক সরল বলবা না কারো জটিল বলবা? এর মাঝে কোনো সরলতা দেখতে পাচ্ছ না, তাহলে তো সরল হইল না। তাহলে এখন কি করার, তুমি এটাকে সরল বানাও। প্রথম কথা হচ্ছে তুমি কি কখনো সরল মানুষগুলোকে দেখছো নেগেটিভ মেন্টালিটির? না। তাহলে এই যে এখানে নেগেটিভ আছে, তাহলে কি নেগেটিভ গুলাকে নেগেটিভ বানাবা নাকি পজিটিভ? পজিটিভ। তাহলে নেগেটিভ গুলাকে তুমি আগে পজিটিভ বানাই ফেলো। হ্যাঁ, তাহলে প্রথম কাজই হচ্ছে এই এইচ এর এইটা যেন মাইনাস না থাকে, তাই তুমি ধরে নাও এইচ সমান মাইনাস জি। আবার কে সমান ধরে নাও কত মাইনাস এফ। তাহলে দেখো এর চেহারাটা দেখতে তখন কেমন দেখায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইচ সমান মাইনাস জি। তাহলে যদি মাইনাস হয় মাইনাস আর মাইনাস কি প্লাস 2gx, কে সমান কত মাইনাস এফ। তাহলে মাইনাস আমার প্লাস 2fy। বলো তো ভাইয়া এই যে এইচ একটা কনস্ট্যান্ট,
কে একটা কনস্ট্যান্ট, আর ওটাও একটা কি কনস্ট্যান্ট। তিনটা কনস্ট্যান্টকে তুমি যদি স্কোয়ার করো, যোগ বিয়োগ করো, তাহলে কি আলটিমেটলি কি একটা কনস্ট্যান্টই পাওয়া যাবে। সে একটা কনস্ট্যান্টের ধরে নিলাম আমরা সি, সি স্কোয়ার ধরো না, সি ধরো, কনস্ট্যান্টকে সি ধরো, ইকুয়াল কত 0। হ্যাঁ, আচ্ছা, তার মানে তুমি কি ধরেছো, এই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এটা সমান ধরেছো কিন্তু সি। ঠিক আছে ভাইয়া, এখন তুমি যা পাচ্ছ, দেখো আগেরটা ছিল বৃত্তের আদর্শ সমীকরণ, বাট এখন এই আদর্শ সমীকরণ থেকে যে চেহারাটা পাইছো এটা কিন্তু সরল আকৃতি। হ্যাঁ, তাহলে তুমি লেখো যা বৃত্তে সরল সমীকরণটা না লিখে এখানে জাস্ট লেখো সাধারণ সমীকরণ। ঠিক আছে, এই তো তোমার কিন্তু জানা আছে আগের বার বৃত্তের কেন্দ্র ছিল কত, এইচ কমা কে, ওখান থেকেই তো আমরা এটা পাইছি তাই না। বাট বলো তো ভাই, আগের বৃত্তের যে আদর্শ সমীকরণ ছিল তার মাঝে এইচ ছিল, কে ছিল, আর ছিল, বাট এবার যে সরল সমীকরণ পেয়েছো এখানে কি এইচ কে বা আর আছে, নাকি বরং আছে কি জিএফ এবং কি সি, তাই না। আচ্ছা, তাহলে দেখো এই যে কেন্দ্র এইচ কমা কে, এইচ বলতে কত বলো তো মাইনাস জি, আর কে সমান কত মাইনাস এ। তাহলে কেন্দ্র এইচ কমা কে সমান তুমি লিখতে পারতেছো মাইনাস জি কমা মাইনাস এফ। তার মানে আদর্শ আকৃতি যদি থাকে তখন কেন্দ্র এইচ কমা কে, আর যদি এটা সাধারণ আকৃতিতে থাকে তখন তার কেন্দ্র কত মাইনাস জি কমা মাইনাস এফ। আগে ব্যাসার্ধ ছিল কত বলো তো ভাইয়া, ব্যাসার্ধ ছিল আর, এবারও কি ব্যাসার্ধ আর না। তুমি একটা কাজ করো, এখানে এই কাজটা করে নাও। দেখো এইচ এর উপর স্কোয়ার প্লাস কে এর উপর স্কোয়ার প্লাস সি পাশে আসলে কি মাইনাস সি সমান কত লেখা যাবে আর স্কোয়ার। তাহলে বলো তো ভাইয়া, শুধু আর সমান কি লেখা যাবে রুট ওভার এইচ এর উপর স্কোয়ার প্লাস কে এর উপর স্কোয়ার মাইনাস কত সি। এইচ এর উপর স্কোয়ার প্লাস কে এর উপর স্কোয়ার মাইনাস কত সি, বোঝা গেল। ওকে, আচ্ছা এখন বলো তো ভাই, ব্যাসার্ধ যে তুমি এটা বলতেছো, ব্যাসার্ধে কি এইচ কে আছে, নাকি আমরা কি জানি এইচ সমান কত জানি, এইচ সমান তুমি কত জানো মাইনাস জি, কে সমান কত জানো মাইনাস এফ। তাহলে কাজটা তুমি করে ফেলো, এইচ এর জায়গায় বসিয়ে দাও মাইনাস জি তারপর স্কোয়ার, কে এর জায়গায় বসিয়ে দাও মাইনাস এফ তারপর স্কোয়ার মাইনাস কত সি। এইচ এর জায়গায় বসো মাইনাস জি তারপর স্কোয়ার, কে এর জায়গায় বসো মাইনাস এফ তারপর স্কোয়ার মাইনাস কত সি। তাহলে ব্যাসার্ধ আর সমান যা দাঁড়াবে তা হচ্ছে এই জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কত সি। এই হলো বিষয়, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কত সি, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, আর ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কত সি। ঠিক আছে, তোমাদের আরেকবার একটু মনে করিয়ে দিই, আমাদের কণিকের সাধারণ সমীকরণ ছিল কিন্তু এইটা, তাই না ভাইয়া। কণিকের সাধারণ সমীকরণ ছিল এটা। তুমি এখানে যে কণিকের সাধারণ সমীকরণ দেখতে পাচ্ছ, এটাকে আমাদের বৃত্ত হওয়ার শর্ত কি, সরলরেখার হওয়ার শর্ত কি, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত হওয়ার শর্ত কি লিখে দিয়েছিলাম। কিন্তু ওই দিন এটা লিখে দিয়েছিলাম, এই কণিকটাকে বৃত্ত হওয়ার শর্ত ছিল এরকম, এ আর বি যদি সমান হয় এবং এইচ যদি কত হয় 0, তাই না। এটা ছিল বৃত্ত হওয়ার শর্ত, যদি এই কণিকটাকে বৃত্ত হওয়ার শর্ত। বলতো এ আর বি সমান হওয়ার মানে কি বলতো, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কি হওয়া,
সমান হওয়া। আর এইচ 0 হওয়া মানে কি xy যুক্ত পদ থাকবে কি থাকবে না? থাকবে না। তুমি দেখো আদর্শ সমীকরণ এবং সরল সমীকরণের দিকে যদি লক্ষ্য করো, অবশ্যই দুইটাতে x এর কি x স্কয়ার এখানে পাবা, এখানে x স্কয়ার পাবা। তাহলে এই সহগগুলো কি সবসময় কত পাইছো? 1। এখানে দেখো তো এটা 1, এটাও কি 1। তার মানে বৃত্ত হওয়ার শর্তই হচ্ছে দেখো তো সহগগুলো কি হতে হবে? সমান। আর কোথাও কি xy যুক্ত পদ পাইছো? না। তাহলে এবার লেখো বৃত্তের শর্ত সমূহ, হ্যাঁ, মানে বৃত্ত হওয়ার যে শর্ত সেটা। তো বৃত্তের শর্ত সমূহ কি কি দেখো। তার মানে নাম্বার 1 শর্তই কি? বৃত্ত হওয়ার 1 নাম্বার শর্তটাই কি বলতো? এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ কি হতে হবে? সমান হতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সহগ সমান হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে h0 মানে কি থাকা যাবে না? xy যুক্ত পদ থাকবে না। এই দুটো কন্ডিশন যদি মেইনটেইন করে তবে সেটা বৃত্ত। তবে এখানে বিষয়টা হচ্ছে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার সহগ সমান বলতে যদি আবার দুইটা সহগকে তুমি 0 চিন্তা করো তাহলে সেটা আবার বৃত্ত হবে না, তখন হয়ে যাবে সরল রেখা। এটা 0 হবে না, এক্স স্কয়ার ওয়াই স্কয়ারে সহগ সমান হবে, তবে নট ইকুয়াল কি 0, সহগগুলো 0 হবে না। আচ্ছা, তো আমি তোমাকে এবার একটা ইকুয়েশন দেই। 2x স্কয়ার মাইনাস 2y স্কয়ার প্লাস 5x মাইনাস 3y 1 ইকুয়াল 0। বলো তো ভাই এটা একটা বৃত্তের ইকুয়েশন? কেন বৃত্তের ইকুয়েশন না? এক্স স্কয়ার ওয়াই স্কয়ারের সহগ কিন্তু ভাই এবার সমান না। এক্স স্কয়ারের সহগ প্লাস 2y স্কয়ার সহগ কি? এবার কি এটা বৃত্তের ইকুয়েশন? এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সমান। দেখো তো এক্স এর যুক্ত পদ কি আছে? না। এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সমান এবং এখানে কোনোভাবে কি যুক্ত পদ নেই, এক্স ওয়াই যুক্ত পদ নেই। তার মানে এটা অবশ্যই কি বলতো? বৃত্ত, তাই না? তাহলে বৃত্ত হওয়ার যে প্রাইমারি কন্ডিশন এটা ফিল আপ করে। আচ্ছা, এরপর দেখো এখানে আমি তোমাকে আরেকটা ইকুয়েশন দিলাম। ax স্কয়ার মাইনাস 2y স্কয়ার মাইনাস 5xy প্লাস 2x মাইনাস 8y প্লাস 1 ইকুয়াল 0। তো আমি বললাম যে এটি একটি বৃত্ত নির্দেশ করলে a এবং h এর মান কত? এটা একটা বৃত্ত নির্দেশ করলে a এবং h এর মান কত, বা কোশ্চেনটা এরকমও হতে পারে যে এটিকে বৃত্ত হওয়ার শর্ত কি? অবশ্যই বৃত্ত হওয়ার শর্ত হচ্ছে কি বলতো? এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ কি? সমান। এক্স স্কয়ারের সহগ কত? ওয়াই স্কয়ার সহগ কত? -2। তার মানে এক্স স্কয়ারের সহগও কত হতে হবে? -2। তার মানে এক্স স্কয়ার সহগ -2 হতে হবে, মানে কি এর মান হতে হবে কি? -2। বলো তো এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে? এক্স ওয়াই যুক্ত পদ এখানে কত? এক্স ওয়াই যুক্ত পদ আছে কি নেই? আছে। তাহলে যেহেতু থাকা যাবে না তার মানে অবশ্যই এইচ এর মান কত হবে? আচ্ছা, তোমরা জানো যে বৃত্তের এটা হচ্ছে কি সরল সমীকরণ। তো সরল সমীকরণ থেকে তোমরা একটু আগে কিন্তু কেন্দ্র বের করছো, ব্যাসার্ধ বের করছো, হ্যাঁ। তো আমরা একটু ওখানে আরেকবার একটু ফিরে যেতে চাই। তোমরা দেখছিলা যে কেন্দ্র হচ্ছে -g, -f, আর ব্যাসার্ধ r সমান √g² + f² - c। তুমি এখান থেকে আরেকটা কথা বলতে পারো ভাই, কি বলতে পারো দেখো, এখান থেকে তুমি ব্যাসার্ধ বাংলায় যদি লেখো
ব্যাসার্ধ আর সমান রুট ওভার, বলো তো ভাই মাইনাস জিটা অ্যাকচুয়ালি কেন্দ্রের কি ছিল? তার মানে ব্যাসার্ধ বের করার জন্য তুমি এটাও লিখতে পারো কেন্দ্রের ভুজ তারপরে কি স্কয়ার, মাইনাস এফ কি ছিল? কেন্দ্রের কি কোটি তারপরে স্কয়ার মাইনাস সিটা আসলে কি বলতো? কনস্ট্যান্ট না, তাহলে সি আসলে কি? ধ্রুবপদ। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার কেন্দ্রের ভুজ তারপর স্কয়ার প্লাস কেন্দ্রের কোটি তারপর স্কয়ার মাইনাস কিন্তু ধ্রুবপদ। মানে সহজ করে বললে যে বা তুমি এইভাবেও চিন্তা করতে পারো রুট ওভার জি আসলে কি বলতো? এক্স এর সহগ কত? 2g, তার অর্ধেকের নামই কি? জি। তাহলে এক্স এর সহগ যেটা তার অর্ধেকের উপর স্কয়ার প্লাস ওয়াই এর সহগ কত বলতো? 2f, তার অর্ধেক কি বলতো? এফ, তারপর স্কয়ার মাইনাস কত? সি, ধ্রুবপদটা। ঠিক আছে, ওকে। তো আমরা এখানে আবার একটু ফিরে যাই। দেখো ভাইয়া, আমি তোমাকে এবার একটা ইকুয়েশন দিচ্ছি। ইকুয়েশনটা এরকম, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 8x মাইনাস 6y মাইনাস 9 প্লাস 9 ইকুয়াল 0। আচ্ছা, তো এইটা দেয়া আছে একটা ইকুয়েশন। আমি তোমাকে বললাম এই সমীকরণটার কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। ওকে, তো তুমি কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করার জন্য যে কাজটা করবা তা হচ্ছে যে কম্পেয়ার করবা এটার সাথে। বলো তো ভাইয়া, এটার সাথে এটা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মিলে গেছে। এক্স এর সহগ এখানে কত? 2g, আর এখানে এক্স এর সহগ কত? 8। তাহলে 2g সমান কত বলতো? 8, বা g সমান কত? 4, বা মাইনাস জি সমান কত বলতো? -4। ঠিক আছে, মাইনাস জি সমান কত বলতো? -4। ওকে ভাই, আবার ওয়াই সহগ কত বলতো? 2f, তাহলে 2f সমান কত বলতো? -6, বা f সমান কত বলতো? -3, বা -f সমান কত? 3। তো তোমরা হয়তো ভাবতে পারো ভাই আপনি -gf এর পেমেন্ট করলেন কেন? সরি, -g-f নিয়ে কেন কাজ করতেছেন কেন? কারণ বলো তো আমরা একটু আগে কেন্দ্র কি শিখছি? -g, কি -f। তাহলে দেখো তো এটার কেন্দ্র তুমি পাচ্ছ -g হচ্ছে কত? -4, তাই না? আর -f সমান কত বলতো? 3 না? বুঝতে পারছো? তুমি কেন্দ্র একটু আগে কেটে পড়ছিলা না? কেন্দ্র কত? -g, -f। তাহলে -g সমান তুমি বের করছো -4, আর -f সমান বের করছো কত? 3। এখন সবাই একটু খেয়াল করো ভাইয়া, কেন্দ্রের ভুজটা তুমি কত পাইছো সবাই? কেন্দ্রের ভুজটা এক্স এর যে সহগ তার কি অর্ধেক না? কেন্দ্রের ভুজটা আমাদেরকে দিয়েছে কে? এক্স। দেখো তো এক্স এর যে সহগ ছিল ঠিক তার অর্ধেক, এক্স এর যে সহগ ছিল 8, তার অর্ধেকই কি? 4। তবে সামনে চিহ্ন কি ছিল? হয়েছে কি? কেন্দ্রের কোটি দিয়েছে কে? ওয়াই। ওয়াই সহগ যা ছিল 6 ছিল, হয়েছে কি? তার অর্ধেক কত? 3। সামনে কি ছিল? এখানে কি? প্লাস। ভাইয়া, এরপর থেকে কেন্দ্র বের করার জন্য তুমি অবশ্যই এই নিয়মে করবা না। তুমি একটা বৃত্তের ইকুয়েশন দেখার সাথে সাথে তার কেন্দ্র বের করবা। ঠিক আছে, তাহলে বের করার সিস্টেমটা কি? যে কোনো ইকুয়েশনের
এক্স এর যে সহগ তার অর্ধেক হবে কেন্দ্রের ভুজ, তবে চিহ্নটা কি হবে? বিপরীত। ওয়াই এর যে সহগ তার অর্ধেক হবে কি? কেন্দ্রের কোটি, তবে চিহ্নটা হবে কি? বিপরীত। বোঝা গেল? ওকে। আবার ব্যাসার্ধ যদি বের করো, ব্যাসার্ধ আর আমরা বের করেছিলাম √g² প্লাস f² মাইনাস কত? সি। আমরা একবার এটাও দেখাইছিলাম কেন্দ্রের ভুজের উপর স্কয়ার প্লাস কেন্দ্রের, যেহেতু স্কয়ার আছে সো এর ভিতরে চিহ্ন যদি কম বেশি নাও তাতে কি কোনো অসুবিধা আছে? না। যেহেতু নাই, তাহলে বলো তো ভাইয়া এই 2g যদি 8 হয় তাহলে শুধু জি কত? 2g যদি 8 হয় তাহলে শুধু জি কত? 4। তাহলে জির উপর স্কয়ার, তার মানে এক্স এর যে সহগ তার অর্ধেকটার নাম জি, তার উপর স্কয়ার। ওয়াই এর সহগ কত? -6, তার অর্ধেক কত? -3, তার উপর স্কয়ার মাইনাস সি। আসলে কি বলতো? ধ্রুবপদ। ধ্রুবপদ কত? 9। তাহলে ক্যালকুলেশন করো, এটা আসবে কত? 4। আশা করি বোঝো না। তাহলে আমরা একটু সহজ করে চিন্তা করব। যেন আরেকটা ম্যাথ দেখো। বলো তো ভাই, এখন তুমি যা দেখতে পাচ্ছ এটার কেন্দ্র দিবে, কেন্দ্র মূলত কার কাছ থেকে পাওয়া যায়? এক্স এবং ওয়াই এর কাছ থেকে। এক্স এর কাছ থেকে ভুজ, ওয়াই এর কাছ থেকে কোটি। এক্স এর সহগের অর্ধেকটা হচ্ছে কেন্দ্রের ভুজ, তবে চিহ্ন কি? বিপরীত। বলো তো এবার কেন্দ্র কত? 4,1। কারণ এক্স এর সহগ ছিল কত বলো তো? -8। 8 এর অর্ধেক কত? 4, মাইনাস আছে তার মানে কি? প্লাস। ওয়াই এর সহগ কত বলো তো? 2, 2 এর অর্ধেক কত? 1। বোঝা গেল? বুঝতে পারছো? এই হলো বিষয়। ঠিক আছে, এবার তোমরা একটু বলো তো ভাইয়া এইটার কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? তাই না? এটার কেন্দ্র হচ্ছে কত? -5/2, 3/2। ঠিক আছে, ওকে। তাহলে আরেকটা প্রবলেম আমি তোমাকে দিই। বলো তো ভাই, এটা কি একটা বৃত্তের ইকুয়েশন? বৃত্তের ইকুয়েশন না? অবশ্যই বৃত্তের ইকুয়েশন। তোমাদের এটার জন্য বোধহয় অসুবিধা হয়ে গেছে না? অনলাইন বাসের জন্য তোমাদের বিশাল স্যাক্রিফাইস। ক্লাস নিব না এইভাবে, ক্লাস না আমার অসুবিধা হয়, এই অনলাইনে ক্লাস নিতে গেলে ঝামেলা হয়ে যায়। আচ্ছা দেখো তো ভাইয়া, এই জায়গাতে তুমি একটু খেয়াল করো। কি খেয়াল করবা? x² এবং y² সহগ সমান না অসমান? তাহলে অবশ্যই এটা একটা কি নির্দেশ করছে? বৃত্ত, তাই না? দ্বিতীয়ত বৃত্ত নির্দেশ করছে কিনা, এটা বৃত্ত নির্দেশ করার পিছনে আরেকটা কারণ কি? x যুক্ত পথ নেই। এবার তোমরা বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? আচ্ছা, তোমাদের কাছ থেকে বেশিরভাগের কাছ থেকে আমি ভুল উত্তর পাইছি। দেখো ভাইয়া, তোমরা এটার সাথে এটার কম্পেয়ার করেছিলা। এখানে x² এর সহগ কত ছিল? তুমি যে সাধারণ সমীকরণের সাথে কম্পেয়ার করছো সেখানে x² এর সহগ এবং y² এর সহগ কত হয়েছিল? 1। বাট তুমি যেটা দেখতে পাচ্ছ এখানে কি x² y² সহগ 1? মাথায় রাখবা, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে সবার আগে তোমাকে যে কাজটা করে নিতে হবে তা হচ্ছে কি, x² এবং y² এর সহগকে কত বানায় নিতে হবে? 1 বানায় নিতে হবে। কি বোঝা গেল? ঠিক আছে,
তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কি হতে হবে কি 1। ওকে ভাই, আচ্ছা তাহলে দেখো এই জায়গাতে তুমি 3 দ্বারা ভাগ করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস কত 6y মাইনাস 3 দ্বারা ভাগ করলে 3 4 12। তাহলে এখন বলো তো এটার কেন্দ্র কত? এক্স এর সহগের অর্ধেক, তাহলে 2 আছে অন হবে, মাইনাস আছে তাই প্লাস হবে, আর ওয়াই এর সহগের অর্ধেক কত 3, তাই না? বাট সামনে প্লাস আছে তার মানে কি হবে মাইনাস। তাহলে এটার কেন্দ্র কত হবে 1, -3, তাই না? তাহলে একইভাবে যদি তুমি ব্যাসার্ধ বের করো, আমরা ব্যাসার্ধ বের করার জন্য আমরা একবার এটাও বলেছিলাম কেন্দ্রের ভুজের উপরে স্কোয়ার প্লাস কেন্দ্রের কোটির উপরে স্কোয়ার মাইনাস কত সি। সি এবার কত মাইনাস কি ধ্রুবপদ কত -4, তাহলে মাইনাসে মাইনাসে কি +4। তাহলে দেখো তো কত আসে 14। ঠিক আছে, পারা যাবে না? ভাই এবার যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এই বৃত্তটা এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে কেটে ফেলছে। বা আরো সহজ করে বললে বলতো ভাই, এক্স অক্ষের কর্তৃত্বাংশ আসলে কি বলতো এবি না? এক্স অক্ষের কর্তৃত্বাংশ এখানে কি এবি। বৃত্তটা এক্স অক্ষকে, আচ্ছা আর এক দিক থেকে চিন্তা করলে এখানে এবিটা আসলে বৃত্তের একটা কি জ্যা না? এবি কি বৃত্তের একটা কি জ্যা। আচ্ছা তো ভাইয়া এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ না, এই বৃত্তের ইকুয়েশন হচ্ছে কোনটা? এই বৃত্তের ইকুয়েশন হচ্ছে ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। যদি এই বৃত্তের ইকুয়েশন ওইটাই হয় তাহলে বলো তো ভাইয়া এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র কত -g, -a, তাই হবে কিনা? আচ্ছা তাহলে কেন্দ্রের নাম যদি তুমি দাও সি, তাহলে কেন্দ্রের নাম যদি দাও সি, তাহলে এসি অপর দিক থেকে আবার কি ব্যাসার্ধ না? তুমি বলো তো ভাই এসিটা আসলে কি বৃত্তের কি একটা ব্যাসার্ধ না? তাহলে কেন্দ্র যদি -g, -f হয়, বৃত্তের ইকুয়েশন যদি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, তাহলে বলো তো ভাই এটার ব্যাসার্ধ কত? g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস কত c, তাই না? আচ্ছা আবার চিন্তা করো, এই কেন্দ্র হতে এবির উপরে একটা লম্ব টানছো, হ্যাঁ বলো তো ভাই তুমি যে লম্বটা টানছো, ধরো এডি লম্ব টানছো, তুমি যে এডি লম্ব টানছো, এডি লম্বটা এবি কে কি করবে বলো তো? সমদ্বিখণ্ডিত করবে। এডি লম্বটা, এবি লম্বটা এডি সরি সিডি লম্বটা এবি কে কি করবে বলো তো? সমদ্বিখণ্ডিত করবে না? তোমরা 9 10-এ পড়ছো না, কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে তুমি অবশ্যই এবি সমান লিখতে পারো এডি প্লাস কত বিডি। কিন্তু তুমি আমাকে এটাও বলো তো ভাইয়া এবি সমান লিখতে পারবা এডি প্লাস বিডি, বাট যেহেতু কেন্দ্র হতে জ্যায়ের উপর লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এডি আর বিডি কি অসমান নাকি সমান? এডি প্লাস বিডি মানে কত বলতো এডি, তাহলে বলতো ভাইয়া 2AD। তাহলে এবি হচ্ছে কিন্তু 2AD, বোঝা গেল? তাহলে এবি কত? তার মানে তুমি এবি পাচ্ছ 2AD।
এবি হচ্ছে 280, ঠিক আছে। এখন সবাই একটু চিন্তা করো ভাইয়া, এই যে এডি, আমরা চাচ্ছি এডিটা বের করতে। ত্রিভুজ এসি ডি হতে, বা ত্রিভুজ এসিডি একটা কি সমকোণী ত্রিভুজ না? তাহলে কি পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে? অবশ্যই যাবে। তো তুমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করো তাহলে কি বলতো, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান কি বলতো, এসি স্কোয়ার লেখা যাবে। তাহলে সেখান থেকে এডি স্কোয়ার সমান লেখা যাবে এসি স্কোয়ার মাইনাস কত, সিডি স্কোয়ার। এখানে একটা বিষয় একটু খেয়াল করো, এসি, এ থেকে সি পর্যন্ত যে দূরত্ব তার উপর স্কোয়ার যদি করো, এসির উপর স্কোয়ার করে দিলে কত আসবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কত, সি। মাইনাস সিডি কত বলতো, বলতো ভাই, এখানে একটু খেয়াল করো, সি বিন্দু স্থানাঙ্ক মাইনাস জি কমা মাইনাস এফ, তার মানে বলতো ও থেকে ডি পর্যন্ত কত, ও থেকে ডি পর্যন্ত কত, মাইনাস জি। আবার সি থেকে ডি পর্যন্ত দূরত্ব কত, মাইনাস এফ। তাহলে সিডির উপর স্কোয়ার মানে মাইনাস এফ এর উপর স্কোয়ার, তার মানে কি প্লাস এফ স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার তুমি পাইছো কত বলতো, জি স্কোয়ার মাইনাস সি। প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা কি বের করতে চাই? আমরা বের করতে চাচ্ছি ওই বৃত্তকে এক্স অক্ষরেখা কি পরিমাণ কেটে ফেলছে, কি পরিমাণ কাটছে, এবি পরিমাণ, সেই এবি বের করতে চাচ্ছি। আর এবি মানে আসলে কত, 2AD। তুমি যদি এডি কোনোভাবে বের করতে পারো তাকে কয় দ্বারা গুণ করলে এবি আসবে, 2 দ্বারা। তাহলে দেখো এই জায়গাতে 2 ইন্টু এডি কত ভাইয়া, এই এডি স্কোয়ার সমান যদি জি স্কোয়ার মাইনাস সি হয়, তাহলে অতএব শুধু এডি হবে কত, রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, তাই না? তাহলে এবি হচ্ছে 2AD, তার মানে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস কত, সি। তাহলে এক্স অক্ষের কতিত অংশ এবি বের হলো 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস। তোমরা যে নিয়মে এটা বের করছো একদমই একই নিয়মে যদি এই বৃত্তটা ওয়াই অক্ষকে কাটতো, এবার তোমরা বলো তো ওয়াই অক্ষের কর্তৃত অংশ তাহলে কত আসতো, 2 রুট ওভার কি আসতো, এফ স্কোয়ার মাইনাস সি। তোমরা যদি চাও আমি ওটাও প্রমাণ করে দিব, যদি তোমার এই প্রমাণটা কঠিন লাগে তবে দিব না। তার মানে এইটা তুমি যে নিয়মে প্রমাণ করছো একদম হুবহু সেম নিয়মে কিন্তু ওটাও প্রমাণ করতে পারো। এক্স অক্ষের কর্তৃত অংশ যদি 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি হয়, তাহলে বলো তো ওয়াই অক্ষের কর্তৃত অংশ কি হবে, 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস কত, সি। এবার একটা বৃত্ত দেখতে পাচ্ছ, কাকে স্পর্শ করেছে, এই বৃত্তটা এক্স অক্ষকে কিন্তু স্পর্শ করেছে। হ্যাঁ, তো একটু খেয়াল করো ভাইয়া, এক্স অক্ষকে স্পর্শ করেছে। আগে এই বৃত্তটা ছেদ করেছিল কয়টা বিন্দুতে, ছেদ করেছিল 2টা বিন্দুতে। আমরা আবারও চিন্তা করি, এই বৃত্তটা এক্স অক্ষকে 2টা বিন্দুতে ছেদ করেছে, একটা এ আর একটা বি। তা আসলে তুমি চিন্তাই করতেছো, কিন্তু তুমি চিন্তা করো তো ভাই, এ বিন্দুটাও যে জায়গায়, বি বিন্দু কি এবার ভিন্ন জায়গায় নাকি একই জায়গায়, এ আর বি এবার কি ভিন্ন বিন্দু নাকি একই বিন্দু? আগে বলো তো ভাইয়া, এই ছেদকৃত অংশ এক্স অক্ষকে যে পরিমাণ ছেদ করে সেই ছেদকৃত অংশের পরিমাণ আমরা জানি,
আগে এ আর বি বিন্দুটা কি কাছাকাছি নাকি বেশ দূরত্বে ছিল? বেশ দূরত্বে ছিল। বাট এ আর বি বিন্দু এবার কি ভিন্ন বিন্দু নাকি একই বিন্দু? একই বিন্দু যদি হয় তাহলে এ আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? এবার তুমি বলো, এ বিন্দু আর বি বিন্দুর মাঝে দূরত্ব কত? 0 না? তাহলে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব কিন্তু 0। আর তুমি জানো এ বিটাই হচ্ছে বৃত্ত এক্স অক্ষকে যে পরিমাণ কেটে ফেলে সেই কর্তিত অংশের পরিমাণ। তাহলে কর্তিত অংশের পরিমাণ বের করে কি আমরা একটা সূত্র বের করছি না? তাহলে এ বি কত বের করছি বলো তো? 2√g² - c এটা সমান 0, বা অবশ্যই পরের লাইনে এই যে 2 আর √কে 0 খেয়ে নিবে, তাহলে g² - c সমান 0। তাহলে এখানে দেখো g² সমান কত? c। বা কথাটাকে আমরা চাইলে একটু অন্যভাবেও বলতে পারি। ভাই কিভাবে? দেখো আগের বার বৃত্তটা এক্স অক্ষকে কেটে ফেলছিল, কি পরিমাণ কেটে ফেলছিল? এবি পরিমাণ বা 2√g² - c পরিমাণ। এবার বৃত্তটা কি এক্স অক্ষকে কাটছে, বাট তুমি কর্তিত অংশের পরিমাণই বের করো, বাট তুমি চাচ্ছ কর্তিত অংশের পরিমাণই বের করতে। তাহলে বলো তো ভাই সেই কর্তিত অংশের পরিমাণ কি হবে? এবার 0। আগেরবার তো 0 হবে না, কর্তিত অংশের একটা নির্দিষ্ট পরিমাণ আছে। বাট এবার এক্স অক্ষের কর্তিত অংশের পরিমাণ যদি বের করতে চাও সেই কর্তিত অংশের পরিমাণ কত হবে? 0। ঠিক আছে? তাহলে বিষয়টা খেয়াল করো যে এখানে এক্স অক্ষের কর্তিত অংশের পরিমাণ 2√g² - c, আবার ওয়াই অক্ষের কর্তিত অংশের পরিমাণ কত? 2√f² - c। বাট এবার বলো তো বৃত্তটা কি এক্স অক্ষকে কেটে ফেলছে নাকি স্পর্শ করছে? স্পর্শ করছে। তাহলে এবার লিখে রাখো এক্স অক্ষের স্পর্শ করলে, কোন একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা কি বের করেছি ভাইয়া? g² সমান কত? c। এবং মাথায় রাখবা এক্স অক্ষকে স্পর্শ করলে কর্তিত অংশের পরিমাণ কি? 0। 2√g² - c ওটা কত? 0। মানে যদি কখনো কোনো ম্যাথ করার পরে তুমি কর্তিত অংশের পরিমাণ বের করো, পরিমাণ বের করার পরে দেখলা যে পরিমাণটা 0 আসছে, তার মানে তুমি কি বুঝে নিবা? ওটা আসলে মানে কেটে ফেলেনি, বরং কি করছে? স্পর্শ করছে। আচ্ছা ঠিক আছে। তাহলে এবার তোমরা আমাকে বলো ভাইয়া এক্স অক্ষকে স্পর্শ করলে যদি g² = c হয়, তাহলে আমি না প্রমাণ করে দিল এটা পারবা কিনা? ওয়াই অক্ষকে স্পর্শ করলে তাহলে কি হবে? f² কি হবে? c হবে। f² লিখি নাই, তাই না? এক্স অক্ষকে স্পর্শ করলে g² সমান c, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি? f² সমান কত? c। দেখো তো এটা কাকে স্পর্শ করছে? এবার কি এক্স অক্ষকে স্পর্শ করছে, আবার কি ওয়াই অক্ষকে স্পর্শ করছে। তুমি কিন্তু জানো এক্স অক্ষকে স্পর্শ করলে কি g² সমান কত? c, আবার ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি f² সমান c। তাহলে আমরা কি এভাবে লিখতে পারি যে উভয় অক্ষকে স্পর্শ করলে, উভয় অক্ষকে যদি স্পর্শ করে তাহলে বলো তো g² সমান f² সমান কত? c। তাহলে কোন একটা বৃত্ত হতে পারে না দেখো তো এরকম উভয় অক্ষকে স্পর্শ করে? উভয় অক্ষকে স্পর্শ করলে g² সমান f² সমান কত? c। ঠিক আছে ভাই?
আবার দেখো, হ্যাঁ উভয় অক্ষকে স্পর্শ করলে, হ্যাঁ ছেদ করলে না, স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি এফ স্কোয়ার সমান সি। তাহলে উভয় অক্ষকে স্পর্শ করলে কি জি স্কোয়ার আর এফ স্কোয়ার সেক্ষেত্রে কি সমান, তাহলে জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান কত সি। ঠিক আছে, আচ্ছা এবার যে বৃত্তটা দেখতে পাচ্ছ ভাই, আমরা এতক্ষণ ধরে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ যাই নিয়ে কাজ করছি না কেন, সেগুলা কি আদর্শ নিয়ে কাজ করছি নাকি সরল? সরল নিয়ে কাজ করছি। ধরো আমি তোমাকে একটা ইকুয়েশন দিলাম, x - 2 তারপর স্কয়ার প্লাস y - 3 তারপর স্কয়ার সমান 5 এর উপর স্কয়ার। বলো তো আমাদের আদর্শ ইকুয়েশন কি ছিল? x - h তারপর স্কয়ার y - k তারপর স্কয়ার সমান কি r স্কয়ার। তাহলে বলো তো ভাই এটার ক্ষেত্রে কেন্দ্র ছিল h, k, তাহলে এখন বলো তো এটার কেন্দ্র কত? 2, 3। কিন্তু ভাই এখানে যদি প্লাস হয় তখন সেটা হয়ে যাবে কত? -2। এখানে যদি প্লাস হয় -3। বোঝনি বিষয়টা? তাহলে h, k হচ্ছে, h হচ্ছে দেখো তো -2 আর k হচ্ছে কত? 3। বোঝা গেল? ওকে ভাই, আচ্ছা তাহলে একটু দেখো, এতক্ষণ আমরা এই স্পর্শ করা, ছেদ করা যাই নিয়ে কাজ করি না কেন সেগুলো কিন্তু আমরা সরল নিয়ে কাজ করছি। এবার দেখো তো যে বৃত্তটা যে স্পর্শ করেছে এটার কেন্দ্র আগের মতো -জি মাইনাস না হয়ে h, k হলে কেউ কি আমাকে বলতে পারো বলো তো এখান থেকে এতটুকু কত আর এইটুকু কত, তাই না? আর বলো তো তুমি যেটাকে কে দেখতে পাচ্ছ এটা কি বৃত্তের আবার কি ব্যাসার্ধ, তাহলে আর সমান কত? কে। তাহলে বলো তো বৃত্তটা কাকে স্পর্শ করেছে? এক্স অক্ষকে স্পর্শ করছে, ব্যাসার্ধ কেন্দ্রের কার সমান হয়েছে? ভুজের সমান না কোটির সমান? দেখো তো আর কে কি সমান না? তাহলে আমরা এটা বলতে পারি এক্স অক্ষকে স্পর্শ করলে, তোমরা সাইড নোট দিয়ে লেখো, সাইডে টান দিয়ে লেখো, বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কার সমান হয়েছে বলো তো? আর সমান কে, কেটা কেন্দ্রের ভুজ নাকি কোটি? কোটি। ঠিক আছে, তাহলে বিষয়টা কি? এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে ব্যাসার্ধ কত বলো তো কেন্দ্রের কি কার সমান? কোটির সমান। ঠিক আছে, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্রের কোটির সমান। ওকে, তাহলে আমি কি পরেরটা এক্সাম্পল দিয়ে দেখাবো? y অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কত হবে? কেন্দ্রে কার সমান? ভুজের সমান। তাহলে শুধু একটা দেখাই, দেখো দেখো এবার উভয় অক্ষকে স্পর্শ করছে, তাহলে বলো তো এখান থেকে এতটুকু কত? এইচ না, এতটুকু কত? কে। বাট এইটুকু এইচ, আবার এইটুকু কি ব্যাসার্ধ আর, এইটুকু কি আবার এইটুকু ব্যাসার্ধ কত? আর। তাহলে আর সমান তুমি বলতে পারো এইচ, আবার আর সমানই বলতেছো কি কে। তাহলে আর সমান এইচ সমান কত বলো তো? কে। বোঝো না? বলো তো এইটুকু কি ব্যাসার্ধ, আবার এইচ কমা কে মানে এখান থেকে এতটুকু কত? এইচ, এইটুকু কত? কে। তাহলে তুমি বলতে পারো যে উভয় অক্ষকে স্পর্শ করলে আর সমান কত হবে? ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ সমান কি হবে? কেন্দ্রের কত? ভুজ সমান কত? কেন্দ্রের কোটি। তার মানে যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধটা হবে কেন্দ্রের ভুজ, কোটি এবং ব্যাসার্ধ তিনটাই কি সমান। এগুলো আমরা প্রচুর ম্যাথ করব, তো এখন তোমাদের কাছে কিছুটা অন্যরকম মনে হলেও এটা দেখবা সবই বুঝবা। হ্যাঁ, আচ্ছা
এবার একটা ইকুয়েশন দেখো, তোমাকে বলা হলো এক্স অক্ষের কর্তৃত্বাংশ, ভাই এক্স অক্ষের কর্তৃত্বাংশ তুমি বের করছো না, মনে আছে? এক্স অক্ষের কর্তৃত্বাংশ তুমি কি বের করেছো না? এক্স অক্ষের কর্তৃত্বাংশ বের করার সূত্র কি জানো? 2√g² - c। মাথায় রাখবা, এটাকে এক্স অক্ষের কর্তৃত্বাংশ না বলে এক্স অক্ষের ছেদকৃত অংশের পরিমাণ বলে, কখনো বলে এক্স অক্ষের ছেদক, ঠিক আছে, যাই বলুক না কেন। তো এক্স অক্ষের কর্তৃত্বাংশ বের করার সূত্র আমরা জানি 2√g² - কত c। এবার তুমি বলো তো ভাইয়া, 2√g বলতে কি? জি কার সহগ? এক্স এর সহগের কি? এক্স এর সহগ নাকি তার অর্ধেক? কারণ আমাদের ছিল কিন্তু 2g আর আছে জি, তার মানে এক্স এর সহগের কি? অর্ধেক। তাহলে এক্স এর সহগ -4, তাহলে তার অর্ধেক কত? -2, তার অর্ধেক। মাইনাস সি কত বলো তো? সি হচ্ছে কি ধ্রুবপদ কত? -1, তাহলে মানে +1, তাহলে 2√5। কি বের করা যাবে না? এবার তাহলে ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ বের করো। ভাইয়া পরের বার যে ম্যাপটা, ওইখানে আমার একটা কোশ্চেন আছে, ওটা এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, নাকি এক্স অক্ষকে ছেদ করে? বা আমার কোশ্চেন দুইটা, এত কঠিন করে বলি না, এক্স অক্ষকে ছেদ করে নাকি স্পর্শ করে? এটা কি এক্স অক্ষের ছেদক? এক্স অক্ষের ছেদক হলে এক্স অক্ষের কর্তৃত্বাংশের পরিমাণ বের করো, দেখো তো, বের করো তো এক্স অক্ষের কর্তৃত্বাংশের পরিমাণ কত, দেখো তো। এক্স অক্ষের কর্তৃত্বাংশের পরিমাণ কত দেখো তো। এক্স অক্ষের কর্তৃত্বাংশের পরিমাণ কি? 0। এক্স অক্ষের কর্তৃত্বাংশের পরিমাণ 0 হলে এটা কি আসলে স্পর্শ করে, সরি ছেদ করে নাকি স্পর্শ করে? স্পর্শ করে। ভাইয়া এখানে আরেকটা বিষয় চিন্তা করো, স্পর্শ করার শর্তই হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করলে কি g² সমান কত? c। জি এখানে কত? এক্স এর সহগের অর্ধেক, তার মানে কি -3 উপর স্কয়ার, এটা সমান কত হয়েছে? 9। তাও তো c সমান হয়েছে না? বুঝনি? g² সমান যেহেতু কি ধ্রুবপদের সমান হয়েছে, তার মানে কি এটা এক্স অক্ষকে কি করে? স্পর্শ করে। দাও তো ওয়াই অক্ষ কর্তৃত্বাংশের পরিমাণ কত? ওয়াই অক্ষের কর্তৃত্বাংশের পরিমাণ কত? 2√27 বলতে পারো, সমস্যা, ঠিক আছে, মানে 6√3 আর কি। ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ বের করা যাবে না? বলো তো ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ কত? ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ কত? 2√over কি f² - c। তাহলে f কি? ওয়াই এর যে সহগ তার অর্ধেক, তার মানে কি 12 ছিল, অর্ধেক কত? 6 এর উপর স্কয়ার মাইনাস c হচ্ছে 9। 36 থেকে 9 বাদ দিলে কত হয়? 27। 3 9 27, তার মানে 6√3। এই তো, কি পারা যাবে না? তাহলে এখন আরেকটা দেখো তো, x² + y² - 4x + 4y + 4 = 0। দেখো তো বৃত্তটা এবার কি উভয় অক্ষকে স্পর্শ করে কিনা? কেমনে শিওর হইলা? দেখো g² + f² সমান কি c।
জি কত -2, -2 এর উপর স্কয়ার করলে কি 4, তত জি স্কয়ার সমান কি সি। আবার এফ কত 2, 2 এর উপর স্কয়ার করলে কত 4, সেটাও কত এটা। তার মানে এটা আসলে কি করে, উভয় অক্ষকে স্পর্শ করে। তাহলে যেহেতু জি স্কয়ার প্লাস এফ স্কয়ার, সরি জি স্কয়ার সমান সি, আবার কি এফ স্কয়ার সমান সি, মানে জি স্কয়ার সমান এফ স্কয়ার সমান সি, তার মানে এটা কি উভয় অক্ষকে স্পর্শ করে, তাই না? আচ্ছা, এবার বই থেকে কিছু ম্যাথ করব। ঠিক আছে ভাই, এতটুকু। এবার কেতাব স্যারের বইয়ের 1-এর ডি নাম্বার, স্যারের এ নাম্বার অধ্যায়ের 1-এর ডি, এক্স স্কয়ার সমান দিয়ে দিছে 1 - টি স্কয়ার এবং ওয়াই সমান টি। বলে দিছে এত পরামিতিক সমীকরণ হতে বৃত্তের কেন্দ্র নির্ণয় করো। বা তোমাদেরকে পরামিতিক সমীকরণ টপিকটা আমি এর আগেও অনেকবার বুঝাইছি। পরামিতিক মানেই হচ্ছে এক্স ওয়াই বাদ দিয়ে যদি তুমি কি নাও, তৃতীয় কোনো চলক থাকে, তখন ওই ধরনের সমীকরণকে বলে থাকি আমরা কি পরামিতিক সমীকরণ। ইভেন গত ক্লাসে বুঝাইছি পরামিতিকটা। তাহলে বলো তো এক্স ওয়াই বাদ দিয়ে তৃতীয় আর একটা কি আছে, টি। আমরা কি টি কে রাখবো নাকি দূর করব? দূর করব। তুমি এক্স স্কয়ার সমান জানো 1 - টি স্কয়ার, তাহলে এক্স স্কয়ার সমান 1 - টি সমান কত ওয়াই, তাহলে ওয়াই এর উপর স্কয়ার। তাহলে এখন তোমার যা পাওয়া যাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কত 1। দেখো তো ভাইয়া, এটা কি একটা বৃত্তের সমীকরণ। আমাদের কাছ থেকে চেয়েছিল এই বৃত্তের কি কেন্দ্র, বলতে কেন্দ্র কত, ব্যাখ্যা দিতে হবে। ঠিক আছে।